না চট করে একটু প্রত্যেকটা স্লাইড করার পরে আমি তোমাদের অপরচুনিটি দেব কোশ্চেন্স করা। ক্লিয়ার? এক্সট্রিমলি ওয়েল, আই এম রিয়েলি ইমপ্রেসড টুডে। ফ্যান্টাস্টিক। তাহলে পরের পার্টটা, হ্যাঁ তাপস মন্ডল ওয়েলকাম। দেখো এইটা দেখো, দিস ইজ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের এই পার্টটা। 1905 থেকে 1906 এক্সট্রিমিস্ট পড়বো, স্বরাজ পড়বো, পার্টিশন অফ বেঙ্গল পড়বো, স্বদেশী মুভমেন্ট পড়বো, সুরাজ। ঠিক আছে, ফার্স্ট পার্টটা আমরা এক্সট্রিমিস্ট পার্টটা দেখে নিই। এবার একটুখানি স্পিড নেব আমরা। ফার্স্ট পার্টে কজেসটা আমরা কিন্তু দেখে নিচ্ছি। ঠিক আছে, দেখো এক্সট্রিমিস্ট পার্টটায় আমি কিন্তু ডিটেল চট করে বোঝাবো না, ফার্স্ট আমি হাইলাইটার করে তোমাদের বলবো, কারণ তোমাদের ওয়ান পেজারও তৈরি করতে হবে, তাই তো? রাইটিংস গুলো কিন্তু কি কি কারণে এক্সট্রিমিজম রাইজ করেছে ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের ভেতর, সেই পার্টটা কিন্তু আমরা আজকে দেখে নিচ্ছি। ঠিক আছে, এই স্লাইডটিতে দেখে নিচ্ছি। প্রথম হচ্ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কিছু কিছু রাইটিংস। ফর এক্সাম্পল রানাডের ইন্ডিয়ান ইকোনমিক্স 1898, দাদাভাই নারোজির ইন্ডিয়ান পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল, এবং আর.সি. দত্তর হিস্ট্রি অফ ইন্ডিয়া, যেখানে ড্রেন অফ ওয়েলথ সম্বন্ধে কিন্তু ডিসকাশন করা হয়েছে। এই রাইটিংস গুলোর ফলে ইন্ডিয়ান মাসের কিন্তু চোখ খুলে গেল যে ভারতবর্ষ থেকে ব্রিটিশাররা কিভাবে সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে। সেকেন্ড ইনস্ট্যান্স হচ্ছিল ফ্যামিন অথবা প্লেগ। 1896 টু 1900 এ বড় দুর্ভিক্ষ ভারতবর্ষে দেখা দিল এবং মহারাষ্ট্রে বুবনিক প্লেগ দেখা দিয়েছিল। এবং দরবার অফ 1903, দরবার অফ 1903 মানে ভারতবর্ষে স্পেসিফিক্যালি তিনখানা দরবার হয়েছিল। একটা হচ্ছিল 1911, আরেকটা হচ্ছিল 03। আমরা দরবারের ইয়েতে একটি স্লাইড দেখে নিই, ছোট্ট করে আমরা এই ভারতীয় দরবারের উপর একটি স্লাইড দেখে নিই। প্রত্যেকটা দরবারই কিন্তু দিল্লিতে হতো। দরবারটা হতো কেন? দরবারটা হতো হলো যে ব্রিটিশ যে সম্রাট ছিল তাকে ভারতবর্ষে ইনভাইট করে তার প্রতি আনুগত্য দেখানোটাই কিন্তু দরবারের রেয়াজ ছিল। এইগুলোকে ইম্পিরিয়াল দরবারও বলা হতো। তিনটে দরবার ভারতবর্ষে হয়, 1877, 1903 and 1911। আমরা আজকে 1903 দরবারটা নিয়ে পড়ছি। অনয় ওয়েলকাম ওয়েলকাম। সো কমান্ডো ইজ উইথ আস। সো নেক্সট হচ্ছে হলো 1903 দরবারটা কিন্তু কেন হয়েছিল? সাকসেশন অফ এডওয়ার্ড 7, ঠিক আছে, অ্যাজ এম্পারার অ্যান্ড এমপ্রেস অফ ইন্ডিয়া। এডওয়ার্ড 7 যখন সিংহাসনে বসলো তখন কিন্তু প্রত্যেকবার নতুন রাজা আসলেই কিন্তু একটি দরবার ঘোষণা করা হতো। আচ্ছা, এইটা 1903 দরবারটা 2 উইকের দরবার ছিল এবং অর্গানাইজড বাই লর্ড কার্জন, তখনকার ভাইসরয় অফ ইন্ডিয়া। এবং তখন কিন্তু দ্য গ্রেট ফ্যামিন মানে 1897 থেকে নিয়ে 1900 অব্দি কিন্তু ভারতবর্ষে মহা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এবং 1897 এর কিন্তু এই সময়টায় প্লেগ, দুর্ভিক্ষ এবং প্লেগ কিন্তু ভারতবর্ষে প্রচুর দেখা দেয়। এবং এই দুর্ভিক্ষ এবং প্লেগের মাঝেই কিন্তু কার্জন, এই যে কার্জন হাতিতে করে আসছে দরবারটি করার জন্য, দুর্ভিক্ষ এবং প্লেগের মধ্যেই কিন্তু ভারতীয় লোকেরা বা ভারতীয় পপুলেশন যখন উপবাস করছে বা স্টার্ভ করছে, মানে না খেতে পেয়ে মারা যাচ্ছে, তখন কিন্তু একটা পম্পাস মানে একটা সাড়ম্বর দরবার কিন্তু লর্ড কার্জন ইনভাইট করল। ঠিক আছে, এবং এটা কিন্তু প্রায়ার টু পার্টিশন অফ বেঙ্গল। এই যে এক্সট্রিমিজম রাইজ হয়েছে তখন কিন্তু এক্সট্রিমিস্টরা হাতে করে চোখে হাত দিয়ে মডারেটসদের দেখালো, দেখো ব্রিটিশাররা আমরা না খেতে পেয়ে মরছি, কিন্তু ব্রিটিশাররা কিন্তু দরবার করতে ছাড়ছে না। এক্সট্রিমিস্টদের একটি উক্তি ইউপিএসসি পরীক্ষায় এসেছিল, এ পম্পাস প্যাগান টু এ স্টার্ভিং পপুলেশন। প্রশ্নটি এটাই ছিল, এই উক্তিটি কোন ইভেন্টের এগেইনস্টে এই উক্তিটি করা হয়েছিল? এই প্রশ্নটি কিন্তু ইউপিএসসি তে এসে গেছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে হলো একটা প্রশ্ন ইউপিএসসি তে দরবার নিয়ে এসছে, তোমাদেরকে আমি বলে রাখি, আমি কিন্তু এই যে এন্টায়ার নোটসটা ইউপিএসসি কোশ্চেন বেসিসে নোটস,
এবং একটি প্রশ্ন ইউপিএসসি তে এসছে যে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোন ফিল্মটা বা মুভি ফুটেজটা হচ্ছে হলো ফার্স্ট মুভি ফুটেজ যেটা ইন্সপায়ার করেছিল ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি লঞ্চ করার জন্য। ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, তোমরা হয়তো এই কোশ্চেনটা এখনো চোখে রাখোনি। এই কোশ্চেনটি ইউপিএসসি তে করেছিল, কোন মুভি ফুটেজটা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি লঞ্চ করার জন্য ইন্সপায়ার করেছিল। এইটা হচ্ছিল কোন ইভেন্টটা, এই লর্ড কার্জন যে 1903 এর যে দরবার করেছিল সেখানে প্রথম মুভি তোলে লর্ড কার্জন এবং সেই মুভি ফুটেজটা চারিদিকে বিলি করে। ঠিক আছে, এইটাই কিন্তু উদ্বুদ্ধ করেছিল যে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডকে স্টাবলিশ করার জন্য। ক্লিয়ার? সো মোটামুটি দরবারের একটা আইডিয়া তোমাদের দিলাম। আচ্ছা, কেন আমরা এখন পড়ে নিচ্ছি কজেস অফ দি রাইজ অফ এক্সট্রিমিস্টরা কেন রাইজ করেছিল তার কজ গুলো পড়ে নিচ্ছি। ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট 1904, এইখানে কিন্তু ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্টের তহতে ইংলিশে all education should be given in English, সেই পার্টটা কিন্তু সেই সময় করা হয়েছিল। ঠিক আছে, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজটাকে ব্যান করা হয়েছিল এবং বিভিন্ন আদার জিনিস যেমন স্টুডেন্টরা আনরেস্টে পার্টিসিপেট করতে পারবে না, ব্যান, তাহলে তাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হবে, এই টাইপের এডুকেশন কন্ট্রোল কিন্তু তারা শুরু করলো। শতাব্দী কোশ্চেনটা আমি বলে দিচ্ছি আরেকটু পরে। নেক্সট হচ্ছে হলো ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে হলো আমাদের 1858 অনওয়ার্ডস আমাদের অনেক রকম রিফর্মিস্ট এসেছিল, যেমন রিলিজিয়াস রিফর্মিস্ট লাইক বিবেকানন্দ, আবার সোশ্যাল রিফর্মিস্ট লাইক দয়ানন্দ সরস্বতী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, লিটারেরি রিফর্মিস্ট। সেই রিফর্মিস্ট কালচার কিংবা সেই রিফর্মিস্ট লিটারেচার থেকে কিন্তু আমাদের ভারতীয় পপুলেশন অনেক শিক্ষা নিয়েছে। লর্ড কার্জনের পলিসি, 4টে পলিসি যে অ্যাক্টস গুলো তৈরি করেছিল, এবং মডারেটসদের লর্ড কার্জন খুব নিচু চোখে দেখতো, মানে অ্যাজ এ হোল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে তখন কার্জন বলতো ইন্ডিয়ান ইন্টেলিজেন্সিয়া। ঠিক আছে, যাদের সঙ্গে মাসের কোনো কানেকশন নেই। এবং 1903-এর দরবার লর্ড কার্জনের এবং 1905 পার্টিশন অফ বেঙ্গল, এই 4টে পলিসি কিন্তু লর্ড কার্জনের সাহায্য করলো এক্সট্রিমিস্টদের। ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্সও কিছু ছিল, ফর এক্সাম্পল তোমরা জানো বোয়ার ওয়ার সাউথ আফ্রিকার 1899 to 1902, যেখানে গান্ধীজিও কিন্তু ইনভলভ ছিল কিছুটা। এই বোয়ার ওয়ারটা উদ্বুদ্ধ করে এবং ন্যাশনাল, তখন কিন্তু চায়না, আয়ারল্যান্ড, রাশিয়া, টার্কি, ইজিপ্ট সব জায়গায় ন্যাশনালিস্ট মুভমেন্ট কিন্তু তখন চলছিল। সেই সময় জাপান কিন্তু রাশিয়াকে হারিয়ে দেয়, জাপান ডিফিটেড রাশিয়া। জাপান একটি ছোট্ট দেশ হওয়া সত্ত্বেও রাশিয়াকে হারায় এবং ইটালির মতো একটি বড় আর্মিকে, অ্যাবিসিনিয়া মতো একটি ছোট রাজ্য কিন্তু হারিয়ে দেয়। এই পার্টটা কিন্তু কোশ্চেনে WBCS একবারও জিজ্ঞেস করেনি। এই পার্টটা আমি কেন বললাম, যাদের হিস্ট্রি অপশনাল আছে এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে যে হোয়াট ওয়ার দ্য কজেস অফ দি রাইজ অফ এক্সট্রিমিস্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া, তখন কিন্তু এইটার মেনশনটা তোমাদের করে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে হলো তারা কিন্তু ডিসস্যাটিসফাইড উইথ মেথডস অফ মডারেটসদের মেথডে ডিসস্যাটিসফাইড ছিল এবং নতুন লিডার লাইক লাল পাল, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ এবং লালা লাজপত রায় অ্যালং উইথ বাল গঙ্গাধর তিলক, এদের রাইজ কিন্তু তখন হয়েছিল। তাহলে এই স্লাইডটা থেকে কিন্তু তোমরা দিল্লি দরবারের ব্যাপারে একটু হাইলাইট পেলে, বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছিল তোমরা বুঝতে পারলে যে কেন এক্সট্রিমিস্ট মুভমেন্ট উইদিন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আস্তে আস্তে ধীরে ধীরে প্রাধান্য পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এর আগে এর পরবর্তী স্লাইডে যাওয়ার আগে আমি তোমাদের একটি হোয়াইট বোর্ডে দেখাতে চাই। দেখো, যদি টাইমলাইন মুভমেন্টটা দেখো, টাইমলাইন মানে কি, 1885-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফরমেশন হলো, এই সময় থেকেই কিন্তু মডারেটসরা রুল করে। 1905-এ পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ এ সিগনিফিকেন্ট মুভমেন্ট, যেখান থেকে কিন্তু এক্সট্রিমিস্টরা
আস্তে আস্তে নিজেদের হাতে পুরো আন্দোলনটাকে নিতে শুরু করলো এই 1905। এই 20 বছর কিন্তু এন্টায়ার মডারেট রুল ছিল, এই 20 বছর কিন্তু এন্টায়ার মডারেটসরা কিন্তু ভারতীয় ন্যাশনাল কংগ্রেস রুল করেছে। এবং 1905 টু 1907 সেভেনে গিয়ে সুরাট স্প্লিট হয়ে গেল এবং তারপরেই কিন্তু এক্সট্রিমিস্টরা প্রাধান্য পেয়ে গেল। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু যখন এই রাইস বা কজেস দেখছি তখন কিন্তু এই ডেটেড টাইম লাইনটাও আমাদের ব্যাক অফ দি মাইন্ড কিন্তু আমাদের থাকছে। ঠিক আছে, ডেটেড টাইম লাইনটা কিন্তু ব্যাক অফ দি মাইন্ড তোমরা মাথায় রাখতে হবে তোমাদের। ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড পার্টটি, সেকেন্ড স্লাইডটায় আমি যাই। ইম্পর্টেন্ট কোর্স গুলো আছে, ইম্পর্টেন্ট কোর্স এর মধ্যে আমি দেখো আজকে মাত্র এই কটা কোর্স দিচ্ছি, আগামী কালকের সেশনে আরো রিমেনিং কোর্স গুলো দেবো। কোর্স নিয়ে কিন্তু কিছু কিছু প্রশ্ন ডব্লিউবিসিএস করে এবং কোর্সের মধ্যে দিল্লি দরবার নিয়ে একটি কোর্ট, লালমোহন ঘোষ তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট, এখানে বলল লালমোহন ঘোষ বলল এই কোর্টটা মনে রাখার উপায় হচ্ছিল হেভিয়েস্ট ট্যাক্সেশন আপন দি পুয়ারেস্ট পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড। নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তোমাদের নিশ্চয়ই স্ক্রিনটা ক্লিয়ার। হেভিয়েস্ট ট্যাক্সেশন অন দি পুয়ারেস্ট পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড। বাল গঙ্গাধর তিলকের এই কটা কোর্স এই সময়কার ফেমাস। ফ্ল্যাটারার্স বললো, ফ্ল্যাটারার মানে হচ্ছিল চাটুকার, হ্যাঁ, কংগ্রেসকে ফ্ল্যাটারার বললো এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশন গুলোকে হলিডে রিক্রিয়েশন হিসেবে ডিনোট করলো। নেক্সট হচ্ছিল ব্যাঙের মতো সারা বছরে একবার ডাকে ভারতীয় ন্যাশনাল কংগ্রেস, এটা কে বলেছিল? বাল গঙ্গাধর তিলক। স্বরাজ ইজ মাই বার্থ রাইট, এটা মাঝে মধ্যেই পরীক্ষায় পাও। আবার এক্সট্রিমিস্ট অফ টুডে উইল বি মডারেটস অফ টুমরো, এই পাঁচখানা উক্তি কিন্তু বাল গঙ্গাধর তিলক এই সময়টায় করে। এইটা মাথায় রাখবে, ব্যাঙের মতো বছরে একবার ডাকে আর হলিডে রিক্রিয়েশন, ছুটি কাটানোর সময়। হ্যাঁ, লর্ড কার্জন এইটা বলেছিল লেটিং অফ গ্যাস, ন্যাশনাল এক্সট্রিমিস্টদের বলেছিল লেটিং অফ গ্যাস। বিপিন চন্দ্র পাল, যে পশ্চিমবঙ্গে কোঅপারেটিভ মুভমেন্টের কর্ণধার বলা হয়, পশ্চিম বাংলায় কোঅপারেটিভ মুভমেন্টের কর্ণধার বিপিন চন্দ্র পালকে বলা হয়, কারণ বঙ্গভঙ্গের পরে সে কিন্তু ফার্স্ট লিডার যে বলেছিল আমাদেরকে সেলফ রিলায়েন্ট হতে হবে থ্রু কোঅপারেটিভ অর্গানাইজেশন। ঠিক আছে, তাহলে এই কথা উক্তি আমি তোমাদের সামনে রেখে দিয়েছি, তোমরা পরে এইগুলো স্লাইডার থেকে দেখে নিও। এই উক্তিগুলো থেকে কিন্তু দেখো যেটা মেইনলি এখন পর্যন্ত ম্যাক্সিমাম ডব্লিউবিসিএস এ কোশ্চেনে এসছে, এই উক্তিটি কোশ্চেনে এসছে এবং লর্ড কার্জনের এই উক্তিটি কিন্তু কোশ্চেনে এসছে। ঠিক আছে, এই দুটো উক্তি কিন্তু অলরেডি কোশ্চেনে এসে গেছে। নেক্সট আমার মনে হয় এই উক্তিটি ইম্পর্টেন্ট আর এই উক্তিটি ইম্পর্টেন্ট, হলিডে রিক্রিয়েশনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই তিনটে উক্তি কিন্তু ইম্পর্টেন্ট, যে কোনো পরের দিন কিন্তু এই তিনটে উক্তিগুলো কিন্তু তোমাদের আসতে পারে। ফ্যান্টাস্টিক। আচ্ছা, এক্সট্রিমিস্ট লিডারদের মধ্যে দেখো সব কটা লিডার কিন্তু তখন সেই পিরিয়ডটায় পড়াটা কিন্তু মান্য নয়, মানে ভগৎ সিং এরা অনেকে আছে, ঠিক আছে, মদনলাল ডিংরা, তারপর মানে অনেক রকম মুভমেন্টের বাংলায় মাস্টার দাস সূর্য সেন আছে বা আরো লিডার্স আছে, ক্ষুদিরাম, এদের কিন্তু এখন পড়ার সময় না। আমরা কিন্তু 1905 টু 1907 পড়ছি। এই টাইমটায় তিনটে স্পেসিফিক গ্রুপ ছিল, একটা পশ্চিমবঙ্গের গ্রুপ, বেঙ্গল গ্রুপ বলা হতো, একটা মহারাষ্ট্র গ্রুপ বলা হতো, আর একটা পাঞ্জাব গ্রুপ বলা হতো। সারা ইন্ডিয়ায় কিন্তু এই তিনটে গ্রুপ মেজর ছিল। ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গল গ্রুপের মধ্যে কিন্তু বিপিন চন্দ্র পাল আর অরবিন্দ ঘোষ হচ্ছিল লিডার এই পিরিয়ডটায়। মহারাষ্ট্র গ্রুপের বাল গঙ্গাধর তিলক এবং পাঞ্জাব গ্রুপের লালা লাজপত রায়। ক্লিয়ার? আমরা প্রত্যেকটি পিরিয়ড অনুযায়ী গ্রুপগুলোকে কিন্তু পড়ব। আচ্ছা, এই যে এদের ব্যাপারে এইগুলো হচ্ছিল ইম্পর্টেন্ট পার্সোনালিটিস এবং এদের ব্যাপারে কিন্তু আগামীকালের সেশনে আমরা ইম্পর্টেন্ট পার্সোনালিটিস ব্যাপারে দেখে নেব। আজকে কিন্তু এই সেশনটা এখানে দেখবো এক্সট্রিমিস্টদের আইডিওলজি কি ছিল, মানে তারা মডারেটসদের থেকে কিভাবে আলাদা ছিল। মেজর পার্ট কি মাথায় রাখার হচ্ছিল 3S ছিল হচ্ছিল এক্সট্রিমিস্টদের পলিসি। 3S মানে কি? সেলফ স্যাক্রিফাইস, সেলফ রিলায়েন্স আর স্ট্রং উইল পাওয়ার। ঠিক আছে, সেলফ আত্মশক্তি, উইল পাওয়ার মানে হচ্ছিল আত্মশক্তি, এইটা কিন্তু রবীন্দ্রনাথ ট্যাগোর বলেছিল।
এই জিনিসটা কিন্তু ট্যাগোর এক্সট্রিমিস্টদের দেয়। এইটা হয়তো তোমাদের কাছে নতুন মানে ইনপুট হতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে হলো মানে মডারেটসরা কিন্তু 3P তে বিলিভ করতো, প্রেয়ার, পিটিশন, প্রটেস্ট। সেকেন্ড হচ্ছিল মডারেটসরা বিলিভ করতো খালি এডুকেটেড মাসের প্রতি কিন্তু ভারতীয় ন্যাশনাল কংগ্রেস তৈরি হয়েছে। এরা কিন্তু বিলিভ করতো মাস মুভমেন্টের জন্য ভারতীয় ন্যাশনাল কংগ্রেস তৈরি হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরা ইন্ডিয়ান হেরিটেজে কিন্তু প্রাইড ফিল করতো, মানে যত আইডিওলজি কিন্তু ইন্ডিয়ান হেরিটেজে ছিল, ফর এক্সাম্পল স্বামী বিবেকানন্দ, দয়ানন্দ সরস্বতী এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইনফ্লুয়েন্স অন এক্সট্রিমিস্ট ওয়াজ দি ম্যাক্সিমাম। আবার এদের কাছে কিন্তু ব্রিটিশ আইডিওলজি এবং ব্রিটিশ কালচার, এরা কিন্তু বিলিভ করতো যে ভারতীয়দের চোখ বন্ধ করে ব্রিটিশ কালচারটাকে কিন্তু ফলো করা উচিত। এইখানে কিন্তু ইমোশন দিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইমোশনালি এক্সট্রিমিস্টরা চার্জড আপ হতো যে স্বাধীনতার জন্য কিন্তু ইমোশনালি চার্জড আপ হতে হবে। এরা বিলিভ করতো যে স্বাধীনতার জন্য কিন্তু ইমোশনালি না, মাথা বা বুদ্ধি দিয়ে কিন্তু কাজ করতে হবে। ঠিক আছে। এরা কিন্তু তাই এরা ইমোশনে বিলিভ করতো না, এরা কিন্তু ইমোশনে বিলিভ করতো। এরা বিলিভ করতো নো ব্রিটিশ কন্ট্রিবিউশন, ব্রিটিশারদের কোনো সাহায্য ছাড়াই আমরা কিন্তু নতুন ভারতবর্ষ তৈরি করব। এরা বিলিভ করতো যে ব্রিটিশারদের সাহায্য নিয়ে আমরা নতুন ভারতবর্ষ তৈরি করব। ঠিক আছে। এরা চাইতো সেলফ রুল অথবা স্বরাজ। এদের কাছে স্বরাজের মানে হচ্ছে হলো ব্রিটিশ কলোনির মধ্যে আমরা একটি পার্ট হয়ে থাকবো। মডারেটসরা চাইতো আমরা কিন্তু ব্রিটিশ কলোনির মধ্যে একটি পার্ট হয়ে থাকবো। ক্লিয়ার? তাহলে আইডিওলজির ডিফারেন্সটা আমি তোমাদের মডারেটস এবং এক্সট্রিমিস্টদের একটু ক্লিয়ার করে দিলাম। নেক্সট পার্টটায় আমরা যাচ্ছি, স্বরাজ অ্যাজ সিন বাই এক্সট্রিমিস্ট অ্যান্ড মডারেট। স্বরাজ, এই কোশ্চেনটা অনেক জায়গায় আসে যে দুজন মডারেটস এবং এক্সট্রিমিস্ট দুজনেই কিন্তু স্বরাজের উপর বিলিভ করতো। স্বরাজ মানে হচ্ছে হলো সেলফ গভর্নমেন্ট বা সেলফ রুল। হ্যাঁ, এই মডারেটসরা বলতো যে আমরা ব্রিটিশ কলোনির মধ্যেই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট স্টেট হয়ে থাকতে চাই, আমরা ব্রিটিশারদের থেকে আলাদা হতে চাই না। এক্সট্রিমিস্টরা বলতো আমাদের কমপ্লিট ফ্রিডম চাই। এইটাই ছিল হচ্ছে হলো মেইন ডিফারেন্স। এইবার আমরা দেখে নেবো এক্সট্রিমিস্টদের মেইন কাজগুলো কি কি এবং কি কি প্রোগ্রাম গুলো ছিল। বয়কট প্রোগ্রাম, স্বদেশী প্রোগ্রাম এবং ন্যাশনাল এডুকেশন, এই তিনটে ছিল হচ্ছে হলো মেইন প্রোগ্রাম। এবং ন্যাশনাল এডুকেশনের মধ্যে তখন কিন্তু বেঙ্গল কাউন্সিল অফ ন্যাশনাল এডুকেশন প্রথম তৈরি করে গুরুদাস ব্যানার্জি। গুরুদাস ব্যানার্জির ব্যাপারে একটি ইম্পর্টেন্ট তথ্য, সে কিন্তু ফার্স্ট ভিসি অফ এনি ইন্ডিয়ান ইউনিভার্সিটি, মানে ভারতীয় যে কোনো ইউনিভার্সিটির প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর, তার নাম হচ্ছিল গুরুদাস ব্যানার্জি। হ্যাঁ, এবং ইস্ট বেঙ্গল মানে এখন যেটা বাংলাদেশ, সেখানে ভার্নাকুলার স্কুল, বাংলায় পড়ানোর জন্য স্কুল তৈরি করা হলো। বেঙ্গল ন্যাশনাল এডুকেশন কলেজ কলকাতাতে কিন্তু স্থাপন করা হলো। মাদ্রাসে পাচিয়াপ্পা ন্যাশনাল কলেজ স্থাপন করা হলো এবং ডিএভি স্কুল, ঠিক আছে, ডিএভি স্কুল পাঞ্জাব, এখন ডিএভি স্কুল অনেক ফেমাস, অনেক জায়গায় আছে দেখবে, সেইগুলো তৈরি করা। কোঅপারেটিভ অর্গানাইজেশন, বিপিন চন্দ্র পাল বলা হয় কর্ণধার অফ কোঅপারেটিভ অর্গানাইজেশন। এবার আমরা দেখে নেব এদের ওয়ার্ক এবং মুভমেন্টস এ কিছু কিছু জিনিস আমরা একটুখানি ডিটেইলে ডান দিকের পার্টটা আমরা দেখে নিচ্ছি। একটু বড় করে দিই তোমাদের জন্য, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। ঠিক আছে। আচ্ছা দেখো, এইটা ইম্পর্টেন্ট কিন্তু, এজ অফ কনসেন্ট বিল 1891, এইটা প্রথম ব্রিটিশাররা এনেছিল ভারতের ভালো করার জন্যই, যে মেয়েদের ম্যারেজেবল এজটাকে 10 থেকে 12তে ইনক্রিজ করার জন্য। ঠিক আছে, যে কোনো মেয়ের বাল্য বিবাহটা কিন্তু হতে না দেওয়া তারা কিন্তু চেয়েছিল ব্রিটিশাররা। কিন্তু দেখো বাল গঙ্গাধর তিলক এটাকে অপোজ করেছিল, যে ভারতীয়দের ইন্ডিয়ান অ্যাফেয়ার্স এর মধ্যে ব্রিটিশাররা নাক গলাচ্ছে। 1893 গণপতি ফেস্টিভ্যাল স্টার্ট করলো মহারাষ্ট্রে তিলক, শিবাজি ফেস্টিভ্যাল 1895 এবং 93-94 ডেটস গুলো কিন্তু ইম্পর্টেন্ট নয়, মেইন ইম্পর্টেন্ট হচ্ছিল কে চালু করেছিল। হ্যাঁ,
অরবিন্দ ঘোষ এই নিউ ল্যাম্পস ফর দি ওল্ড, ঠিক আছে, নিউ ল্যাম্পস ফর দি ওল্ড কিছু কিছু আর্টিকেল হিন্দু প্রকাশ নামে একটি পত্রিকায় ছাপানো স্টার্ট করলো এবং 1895 মহারাষ্ট্রে এক্সট্রিমিস্ট আর মডারেটরা কিন্তু আলাদা হয়ে গেল। ভারতীয় ন্যাশনাল কংগ্রেসে আমরা জানি যে 1907 সালে এক্সট্রিমিস্ট এবং মডারেটসরা আলাদা হয়েছে, এটা কিন্তু সঠিক তথ্য নয়। যদি আমাকে জিজ্ঞেস করো, এর আগেও কিন্তু এক্সট্রিমিস্ট আর মডারেটরা আলাদা হয়ে গেছে ইন দ্য ইয়ার 1895। কি করে আলাদা হয়েছে? মহারাষ্ট্রে পুনা সার্বজনিক সভা, এইটা কিন্তু মডারেটসরা কন্ট্রোল করতো এবং তখন কিন্তু তিলক সেই সালে গোখেল এবং রানাডেকে সেই পুনা সার্বজনিক সভা থেকে বার করে দেয় এবং তারপরে কিন্তু মহারাষ্ট্রে মডারেট আর এক্সট্রিমিস্টরা আলাদা আন্দোলন করত এই ইভেন্টটার পর থেকে। ঠিক আছে, একটু ডিপ ডিটেলস পড়াচ্ছি, জেনে রাখো। গোখেল এই 1895 এর পর তার পরের বছরই গোখেল কিন্তু ডেকান সভা ফর্ম করে ফেললো, ঠিক আছে, মহারাষ্ট্রে। তিলক দুখানা নিউজ পেপার স্টার্ট করেছিল, মারাঠা ইন ইংলিশ এবং কেশরী মারাঠি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এবং তিলক কিন্তু বলেছিল কংগ্রেসকে বেগিং ইনস্টিটিউশন নামে, কে বলেছিল? তিলক, বাল গঙ্গাধর তিলক। এবং সে ফার্মারদের যখন 1897 টু 1900 যখন ফেমাস ফ্যামিনস গুলো হয়, যখন ফেমাস ফ্যামিনস গুলো এবং প্লেগ হয় মহারাষ্ট্রে, সে কিন্তু ফার্মারদের অ্যাপিল করলো তোমরা কোন রকম ট্যাক্স কিন্তু দেবে না ব্রিটিশারদের। এবং 1902 সালে অবধি কিন্তু আগে বিসি পাল মানে বিপিন চন্দ্র পাল, যে লাল বাল পালের পাল, সে কিন্তু এক্সট্রিমিস্টদের মধ্যে ছিল না প্রথমে। 1902 সালের আগে কিন্তু সে মডারেটসদের মধ্যে ছিল, সে কিন্তু 1902 সালে এক্সট্রিমিস্টদের সঙ্গে হাত মেলায়। অনেকগুলো ইম্পর্টেন্ট তথ্য দিলাম। পরবর্তী শীটটায় চলে যাচ্ছি। দেখো কি কি অ্যাচিভমেন্ট করেছিল আর মোটামুটি একটু এভালুয়েশন কিভাবে আমরা এক্সট্রিমিস্টদের করতে পারি। 3P to 3S, মডারেটসরা বিলিভ করতো প্রেয়ার, পিটিশন এবং প্রোটেস্টে। এরা সেলফ রিলায়েন্স এবং আত্মশক্তি এবং সেলফ গভর্নমেন্ট, এইটা 3S এ প্র্যাকটিসে কিন্তু বিলিভ করতো। এরা বিলিভ করতো ব্রিটিশারদের উপর প্রেশার ট্যাকটিক্স দেওয়ার জন্য। এবং এদের মোটোটা, কংগ্রেসের আগে মোটো কি ছিল? যে একাডেমিক পাস টাইম। একাডেমিক পাস টাইম মানে মডারেটসরা কিন্তু বুদ্ধি দিয়ে, একাডেমিক দিয়ে প্রেয়ার, পিটিশন, প্রোটেস্ট করে 3টে P দ্বারা বিলিভ করত। এরা কিন্তু সেই থিওরিটাকে চেঞ্জ করে ফেললো। এরা বলল সার্ভিস অ্যান্ড সাফারিং ফ্রম নেশন ইজ দ্য অবজেক্ট, শুড বি দ্য অবজেক্টিভ অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে। আচ্ছা, এদের চাপের ফলে এবং আন্দোলনের ফলেই বলা হয় পার্টিশন অফ বেঙ্গলটা 1911-তে ক্যান্সেল করেছিল ব্রিটিশ সাম্রাজ্য, ঠিক আছে। আমরা পড়ছি এদের অ্যাচিভমেন্টস কিংবা এভালুয়েশন। এবং স্বরাজকে আগে ব্রিটিশাররা সেডিশন অ্যাক্ট, ব্রিটিশারদের একটি অ্যাক্ট ছিল, সেটার নাম হচ্ছিল সেডিশন অ্যাক্ট। এবং এই অ্যাক্টের তহত স্বরাজ, স্বরাজ মানে সেলফ রুল, ওয়াজ ডিক্লেয়ার্ড ইল্লিগাল। স্বরাজটাকে কিন্তু ব্রিটিশাররা আগে ইল্লিগাল ডিক্লেয়ার করেছিল আফটার পার্টিশন অফ বেঙ্গল। সেইটা কিন্তু 1911-র পর যখন ওয়ার শুরু হলো, তখন মন্টাগু ডিক্লারেশন বলে একটি, মন্টাগু চেমসফোর্ড একটি ডিক্লারেশন দিল যে স্বরাজের দাবি কিন্তু ইজ নো মোর ইল্লিগাল, ঠিক আছে। এই দাবিটা কিন্তু ব্রিটিশাররা মানতে বাধ্য হলো ডিউ টু দিস এক্সট্রিমিস্ট মুভমেন্ট। এবং তিলকের স্বরাজ এস এ বার্থরাইট, এইটা কিন্তু আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অ্যাডপ্টেড অ্যাজ ইটস রেজলিউশন। একটা নেগেটিভ পয়েন্ট ছিল এক্সট্রিমিস্টদের, এরা এই যে এইজ অফ কনসেন্ট বিল, ব্রিটিশাররা যে মেয়েদের মানে ম্যারেজেবল ইয়ার 12 করার চেষ্টা করেছিল ফ্রম 10, সেইটাকে কিন্তু অপোজ করেছিল এবং এটা কিন্তু ব্যাকওয়ার্ড লুকিং ছিল ফর অন দি বিহাফ অফ এক্সট্রিমিস্ট। ক্লিয়ার? মোটামুটি একটু আইডিয়া হচ্ছে এক্সট্রিমিস্ট, আর্লি এক্সট্রিমিস্টদের সম্বন্ধে। সো
টিল নাও কোনো ডাউটস আছে? টিল নাও এনি ডাউটস? এবার আমরা ঢুকে পড়বো পার্টিশন অফ বেঙ্গলে, সেই জন্য জিজ্ঞেস করছি। হ্যাঁ, অরিত্র তুমি বলো কি জিজ্ঞেস করছো? অরিত্র কিছু একটা জিজ্ঞেস করলো। আচ্ছা, ফ্যান্টাস্টিক। তাহলে এবার আমরা ঢুকে পড়ি যে এক্স অরিত্র কি জিজ্ঞেস করেছে দেখি। ওয়াজ দি কলোনিয়াল রুল সেম অ্যাজ ডোমিনিয়ন স্ট্যাটাস? হ্যাঁ, একদম ঠিক। কলোনিয়াল তখনকার দিনে কানাডা, তারপর অস্ট্রেলিয়া, অনেকগুলো দেশ ব্রিটিশারদের আন্ডারে ছিল, তাদেরকে ওই ডোমিনিয়ন স্ট্যাটাস দিয়েছিল। একদম ঠিক বলেছো। ঠিক আছে। আচ্ছা, সুজয় কি বললে দেখি? সৌরভ বললে এই এক্সট্রিমিস্টদের প্ল্যান গুলো কি ইন্ডিয়া আর্টিকেল কে পাবলিশ হতো? আমি বোঝাচ্ছি, পরবর্তী স্লাইড গুলোতে আমি নিউজ পেপার জার্নালের একটি লিস্ট রেখেছি, সেইখানে সৌরভ বড়াল তুমি দেখতে পারো। ওকে, তাহলে আমরা মুভ করি, আগে মুভ করি। দেখো, এইগুলো সম্বন্ধে সব কালকে পড়বো। অরবিন্দ ঘোষ এগুলো সব কালকে সেশনে আছে। আচ্ছা দেখো, আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি পার্টিশন অফ বেঙ্গল। খুব ইন্টারেস্টিং সেশন, এবং আমার তো বারবার পড়লে আমার খুব এক্সাইটমেন্ট হয় এই পার্টিশন অফ বেঙ্গলটা পড়লে। হ্যাঁ, আচ্ছা দেখো, আমরা জানি পার্টিশন অফ বেঙ্গল হয়েছে, জাস্ট হোল্ড অন, এক সেকেন্ড হোল্ড করো, আমি আমার নোটসটা খুলে নিই। আচ্ছা দেখো, আমরা জানি পার্টিশন অফ বেঙ্গল হয়েছে 1905 সালে, তাই তো? আমরা প্রশ্নপত্রে কোশ্চেন আসলেই উত্তর দিই, কিন্তু পার্টিশন অফ বেঙ্গলের অরিজিন কিন্তু 1874। এইটা মাথায় রাখবে। আমি তোমাদের ডেটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। 1874-এ কিন্তু আসছি শুভাশিস, 1874-এ কিন্তু ব্রিটিশাররা প্রথম বলেছিল যে বেঙ্গল ইউনাইটেড অ্যাজ এ প্রভিন্স। কি কি প্রভিন্স বেঙ্গলের মধ্যে ছিল? বেঙ্গলটা তো ছিলই, মানে এখনকার যেটা ওয়েস্ট বেঙ্গল, প্লাস বাংলাদেশ, এখনকার যেটা বাংলাদেশ, সেই পার্টটা কিন্তু বেঙ্গলের মধ্যে ছিল, প্লাস যেটা ছিল আসাম ওয়াজ পার্ট অফ বেঙ্গল, বিহার ওয়াজ পার্ট অফ বেঙ্গল, Orissa was part of Bengal, and Tripura Hills was part of Bengal. এই হচ্ছিল বাংলার কনফিগারেশন ছিল ইন দ্য ইয়ার 1874। প্রথম কিন্তু 1874-এ অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিনিয়েন্সের জন্য আসামটাকে কিন্তু প্রথমে আলাদা করে দেয়া হলো বেঙ্গলের থেকে। ক্লিয়ার? আসাম মানে কিন্তু এখনকার যে সেভেন সিস্টার, সাতখানা স্টেট দেখো তোমরা নর্থ ইস্টে, তখন কিন্তু সাতখানা স্টেট ছিল না, সেইগুলো কিন্তু ইউনিফাইড আসাম হিসেবে গণ্য হতো। অ্যাপার্ট ফ্রম একটা দুটো স্টেট, তখন কিন্তু ইউনিফাইড আসাম মানে, এখানে আসাম মানে ভার্চুয়ালি পুরো নর্থ ইস্টটাকেই তুমি ধরতে পারো। ক্লিয়ার? এবার কি হলো যে বাংলার সাইজটা 1974-এ ভাগ করে দিয়ে আসামটাকে বেঙ্গলের থেকে সেপারেট করে দিয়ে আসামে কিন্তু একটি চিফ কমিশনার বসিয়ে দেওয়া হলো। ক্লিয়ার? এবার বেঙ্গলের থেকে নেক্সট যেটা করা হলো যে তখনকার যে হোম সেক্রেটারি বা লেফটেন্যান্ট গভর্নর যারাই ছিল, ঠিক আছে, তারা কার্জনকে ফিডব্যাক দিল যে বাংলাটা হ্যাজ বিকাম হটবেড অফ এক্সট্রিমিজম, বেঙ্গল হ্যাজ বিকাম দি হটবেড অফ এক্সট্রিমিজম। মানে বেঙ্গল মানে হচ্ছিল স্পেসিফিক টু ক্যালকাটা, যে 1905-এর আগে থাকতেই কিন্তু বেঙ্গল ইজ বিকামিং দি হটবেড অফ এক্সট্রিমিজম। এবং the reason behind this extremist movement was হিন্দু বেঙ্গলিজ। হিন্দু বেঙ্গলিরা কিন্তু এই এক্সট্রিমিস্ট মুভমেন্টে ম্যাক্সিমাম পার্টিসিপেট করছে, এবং তারা কিন্তু একটি চাল চাললো যে এই হিন্দু বেঙ্গলিজদের মাইনরিটিতে কনভার্ট করতে হবে,
হিন্দু বেঙ্গলিজদের প্রথমে মাইনরিটিতে কনভার্ট করতে হবে। কিরকম এই পপুলেশন অ্যাঙ্গেলটা দেখো, তখন এই যে আনডিভাইডেড বেঙ্গল এই পার্টটার পপুলেশন, তখন আসাম অলরেডি আলাদা হয়ে গেছে, আসাম অলরেডি আলাদা হয়ে গেছে এবং আসাম ছাড়া বাকি যে পপুলেশনটা, সেই পপুলেশনটার টোটাল পপুলেশন ছিল 85 মিলিয়ন। তার মধ্যে ইস্ট বেঙ্গল অ্যান্ড আসামে পপুলেশন ছিল 31 মিলিয়ন, আর রেস্ট অফ বেঙ্গলে ছিল 54 মিলিয়ন। রেস্ট অফ বেঙ্গলের মধ্যে বিহারি, হিন্দি স্পিকিং এবং ওড়িয়া স্পিকিং পপুলেশন ছিল 36 মিলিয়ন। ওরা ভাবলো যদি ইস্ট বেঙ্গল আর আসামটাকে বাদ দিয়ে দেওয়া যায়, আলাদা করে দেওয়া যায়, তাহলেই কিন্তু এই হিন্দু বেঙ্গলিজরা এই 54 মিলিয়নের মধ্যে 18 মিলিয়ন থাকবে, মানে এরা কিন্তু নিজেরাই মাইনরিটি হয়ে যাবে। এইটা ছিল হলো তাদের প্ল্যান টু কন্ট্রোল দিস এক্সট্রিমিস্ট মুভমেন্ট ইন বেঙ্গল। ক্লিয়ার? এইটা ছিল তাদের মেইন প্ল্যান। আর 1885 কংগ্রেস সামনে আসার পর থেকেই কিন্তু তারা ডিভাইড অ্যান্ড রুল পলিসি নিয়েছিল বিটুইন হিন্দুস অ্যান্ড মুসলিমস। তারা মুসলিমসদের বলল যে তোমাদের উন্নতির জন্য তোমরা কিন্তু হিন্দুদের থেকে পিছিয়ে আছো এবং তোমাদের উন্নতির জন্য একটি সেপারেট স্টেট আমরা গঠন করছি, উই আর ফর্মিং এ সেপারেট স্টেট ফর ইউ। এইটা কিন্তু তাদেরকে ব্রিটিশাররা বোঝালো এবং দেন দে কিন্তু এইগুলোই কিন্তু মেইন রিজনস বা পারকাসাস ছিল ফর দি পার্টিশন অফ বেঙ্গল। এবার আমরা অ্যাকচুয়াল পার্টিশনটা দেখে নেব। হোয়াট ওয়াজ দ্য মোটিভ প্ল্যান, এই পার্টটা কিন্তু আমরা এখানেও দেখে নিয়েছি, তারপরের পার্টটাও আমরা দেখে নেব। দেখো ইউনিফাইড বেঙ্গল, যেটা বেঙ্গল পার্টি, বেঙ্গলকে যে আলাদা করা হলো, এইটা ছিল পুরো ইউনিফাইড বেঙ্গল। তখন কি করলো, এই বাংলাদেশের পার্টটা, দিস ওয়াজ দি বাংলাদেশ পার্ট, এবং এই পার্টের সঙ্গে আসামের কিছু পার্ট এইখান থেকে অ্যাড করে দেওয়া হলো। এইটা পুরো পার্টটা মিলিয়ে কিন্তু দে ক্রিয়েটেড ইস্ট বেঙ্গল। দে ক্রিয়েটেড ইস্ট বেঙ্গল উইথ সাম পার্ট অফ আসাম। আমি তোমাদের স্টেট গুলো পার্টিকুলার বলে দেবো। এবং তখন দেখো সিকিমটা কিন্তু আলাদা স্টেট হিসেবেই, মানে ব্রিটিশাররা আলাদা এরিয়া হিসেবেই দেখতো। এই বেঙ্গল, বিহার, ঠিক আছে, বেঙ্গলটা হলো এইখান থেকে, এইটা হলো বেঙ্গল, ঠিক আছে। দিস পার্ট ওয়াজ, যেটা এখন ওয়েস্ট বেঙ্গল বলি, এই পার্টটা ওয়াজ বিহার, দিস পার্ট ওয়াজ বিহার অ্যান্ড দিস পার্ট ওয়াজ পার্টস অফ উড়িষ্যা। এই পুরো পার্টটাকে কিন্তু নিয়ে একটা ইউনিফাইড বেঙ্গল হিসেবে তারা ক্রিয়েট করলো, ঠিক আছে। বেঙ্গল মানে হচ্ছিল এই পার্টটা, আর ইস্ট বেঙ্গল মানে হচ্ছিল এই পার্ট। ক্লিয়ার? ম্যাপে ক্লিয়ার করে দিলাম পার্টটা কি ছিল। সেকেন্ড প্ল্যানটা কি ছিল। প্ল্যানটা ছিল দেখো কার্জন কিন্তু 1905-এ হঠাৎ করে ডিক্লেয়ার করেনি, সে কিন্তু 1903 থেকে বা লর্ড কার্জন 1899-এ ভারতবর্ষে মানে ভাইসরয় হয়ে আসে এবং তারপর থেকে 1901 থেকেই কিন্তু সে বাংলাকে ভাগ করার অলরেডি ডিসকাশনস চালু করে দিয়েছিল। এবং 1 জুন 1903 কার্জনস মিনিট, এইটা মাথায় রাখবে, কার্জনস মিনিট, এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসে। হ্যাঁ, বঙ্গভঙ্গ করার আগে কার্জনস মিনিট কিন্তু কার্জন 1903 সালে ডিস্ট্রিবিউট করা শুরু করলো সব পার্টিকে, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যারা যারা কনসার্ন ছিল তাদেরকেই কার্জন মিনিট কিন্তু দিয়ে করলো। 20 জুলাই 1905 কার্জন অর্ডার দিয়ে দিল যে বঙ্গভঙ্গ কিন্তু করা হোক, এবং 16 অক্টোবর 1905 এই বঙ্গভঙ্গটা কিন্তু এফেক্টিভ আসে। এই এফেক্টিভ ডেটটা মাথায় রাখবে, এফেক্টিভ ডেটটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। আচ্ছা, দেখো কি হিসেবে করা হলো। ইস্ট বেঙ্গলের মধ্যে কারা কারা থাকলো, ইস্ট বেঙ্গল এবং আসাম নিয়ে একটি রাজ্য করা হলো, সেখানে ঢাকা, চিটাগাং, রাজশাহী, ত্রিপুরা হিলস, আজকে যে ত্রিপুরা স্টেটটি সেটা কিন্তু বাংলাদেশের মানে ইস্ট বেঙ্গলের সঙ্গে যুক্ত করে দিল। এবং পশ্চিমবঙ্গের একটি ডিস্ট্রিক্ট আছে, সেটি হলো মালদা ডিস্ট্রিক্ট, এইটা কিন্তু অরিজিনালি ইস্ট বেঙ্গলের সঙ্গে তখন তোরা ম্যাপ করেছে।
ঠিক আছে, এই দুটো কোশ্চেন মাথায় রাখবে, মালদা ডিস্ট্রিক্ট আর ত্রিপুরা হিলস, এইটা কিন্তু পরীক্ষায় আসে অনেক সময়। হ্যাঁ, আচ্ছা, নেক্সট পার্টটি যেটি তোমাদের বোঝাচ্ছি যে কার্জান কি কি মিসক্যালকুলেশন করেছিল। আচ্ছা, ভবতোষের বাড়ি মালদা, অনেকের বাড়ি মালদায় আছে, তখন কিন্তু তোমরা ওই পাশে চলে গেছিলে। ঠিক আছে, আচ্ছা, মালদা করেছিল কারণ মুসলিম মেজরিটি ছিল, মালদায় মুসলিম মেজরিটি পপুলেশন ছিল, সেই কারণেই করেছিল, এখনো তাই। হুম, আচ্ছা, নেক্সট হচ্ছিল যে কার্জান কি কি মিসক্যালকুলেশন, দেখো বঙ্গভঙ্গ করার সময় এই চারটি পার্ট থেকে কোশ্চেন আসে, ডিটেলস অফ পার্টিশন থেকে, মোটিভ প্ল্যান থেকে, রিজন, আমরা এই তিনটি কিন্তু পড়ে নিচ্ছি। এখন আমরা পড়ছি মিসক্যালকুলেশন কার্জান কি কি করেছিল। কার্জান বুঝতে পারেনি যে আন্দোলনটা এত বৃহত্তর আন্দোলন হবে। ঠিক আছে, সে প্রথমটা ভেবেছিল, দেখো কার্জান এইগুলো ভেবেছিল, কি ভেবেছিল, যে মডারেটস এর মতো প্রেয়ার পিটিশন প্রোটেস্টই কিন্তু এরা ম্যাক্সিমাম করবে। কার্জান কিন্তু একটা ক্যালকুলেশন করেছিল যে কলকাতা হাইকোর্টের যারা লয়ার ছিল তারা ভয় পাচ্ছিল যে ইস্ট বেঙ্গলে একটা নতুন প্রভিন্স হলে ঢাকায় কিন্তু হাইকোর্ট তৈরি হবে। ঠিক আছে, সেই হাইকোর্ট যদি তৈরি হয় তাদের প্র্যাকটিসে কিন্তু ভাটা পড়বে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে হলো, নেক্সট যেটা তৈরি করলো ভয় ছিল, সেটা হচ্ছিল জুট অ্যান্ড রাইস ট্রেডার্স। তখন কিন্তু ওয়ার্ল্ডের মেজর জুট প্রোডাকশন আজকেও কিন্তু বাংলাদেশ আর ওয়েস্ট বেঙ্গল মিলিয়েই হয়, এবং রাইস ট্রেডার্সরা কলকাতা বেস ছিল, এবং কলকাতা পোর্ট, ক্যালকাটা পোর্ট ওয়াজ দি মেইন পোর্ট ফর এক্সপোর্ট। এই রাইস আর স্পেশালি জুটটা কিন্তু তখন খুব বড় আকারে এক্সপোর্ট করতো ব্রিটিশাররা। ঠিক আছে, এবং ক্যালকাটা পোর্টটা কিন্তু ব্রিটিশাররা দেখো এত চালাক, এই বঙ্গভঙ্গ করার সঙ্গে সঙ্গেই কিন্তু লর্ড কার্জন অর্ডার দিয়ে দিল যে চিটাগং এ একটি অল্টারনেটিভ পোর্ট তৈরি করা হোক। ঠিক আছে, তার মানে এই যে ইন্ডিয়ার ম্যাপটা তো এইরকম, এই হচ্ছিল ইন্ডিয়ার ম্যাপ, আর এই পাশে হচ্ছিল আফ্রিকা, এইটা হচ্ছিল আরবিয়ান সি। আমরা যদি ম্যাপটা একটু আঁকার চেষ্টা করছি, আরবিয়ান সি, এটা ইন্ডিয়ান ওশান, ঠিক আছে, এটা বে অফ বেঙ্গল, এবং এইখানে কিন্তু বাংলাদেশ, এইখানে হচ্ছিল চিটাগং পোর্ট, আর এইটা ছিল ক্যালকাটা পোর্ট। মানে এই পোর্টটা থেকে আগে ইন্ডিয়ান ওশান হয়ে আটলান্টিক হয়ে ব্রিটেনে যেত না, এবার কিন্তু এই পোর্টটা অল্টারনেটিভলি ডেভেলপ করা আরম্ভ করে দিল ব্রিটিশার। ঠিক আছে, আচ্ছা, এডুকেটেড বাবুস ফিয়ার লস অফ ক্লারিক্যাল জবস, এবং হিন্দু বাঙালি জমিদার যারা ইস্ট বেঙ্গলে ছিল, বাংলাদেশে ছিল, তারা কিন্তু ব্রিটিশ আনুগত্য রিভল্ট করবে, সেইটা কিন্তু কার্জন ক্যালকুলেট করেছিল। এই চারটে ক্যালকুলেশন কিন্তু কার্জন পাঁচটা ক্যালকুলেশন করেছিল যে ম্যাক্সিমাম এইগুলো হতে পারে। কার্জন কিন্তু মোটেই বোঝেনি যে এক্সট্রিমিস্ট মুভমেন্ট 3S হবে, 3P কিন্তু হবে না, 3S উইল এমার্জড অ্যাজ অ্যান এক্সট্রিমিস্ট মুভমেন্ট, এবং স্বরাজের ডিমান্ডটা যে এত জোরালো হয়ে যাবে সেটা কিন্তু কার্জন বুঝতে পারে। কারণ মাথায় রাখবে, আমি তোমাদের এইটা বোঝানোর আগে আমি আরেকবার হোয়াইট বোর্ডে যাব। কেন আমি বলছি, লাস্ট প্রোটেস্টটা কিন্তু মেজর রিভল্ট কিন্তু হয়েছে 1857-এ, তারপর থেকে 1905-এর যে স্বদেশী মুভমেন্ট, 1905 to 1907 যে স্বদেশী আর বয়কট, এই রকম বড় মুভমেন্ট কিন্তু এই পিরিয়ডের মধ্যে একদম হয়নি। এটা হচ্ছিল রিভল্ট অফ 1857, এবং ব্রিটিশাররা কিন্তু গভর্নর জেনারেল চেঞ্জ করে দিয়েছিল 1857 রিভল্টের পরপরই, এবং প্রত্যেকটা গভর্নর জেনারেলকে বলে পাঠাতো এরকম বড় রিভল্ট যাতে আর একদম না হয়। কার্জন কিন্তু এইটা একদম ক্যালকুলেট করতে পারেনি, এবং 1905 এর পরেই কিন্তু দেখবে কার্জনকেও কিন্তু বদলি করে দিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্য, এবং 1911-তে গিয়ে এই স্বদেশী আর বয়কট মুভমেন্ট যাতে আরো বড় আকার না নেয়, তার জন্য কিন্তু 1911-তে অ্যানালমেন্ট অফ পার্টিশন অফ বেঙ্গল করেছে। ঠিক আছে, আমি টাইম লাইনে একটু রিলেট করার চেষ্টা করছি, তোমরাও রিলেট করার চেষ্টা করবে, দেখবে মনে থাকবে আরো বেশি।
সেকেন্ড যেটা ক্যালকুলেট করতে পারেনি যে ইউনিফাইড প্রোটেস্ট ফ্রম অল বেঙ্গলিস, বাঙালি হিন্দুরা কিন্তু তখন কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে তাবড় তাবড় বাঙালি হিন্দু নেতা ছিল, এস এন ব্যানার্জি, ডব্লিউ.সি. ব্যানার্জি, ঠিক আছে, তারপরে বিপিন চন্দ্র পাল, মানে যারা মডারেট হওয়ার সত্ত্বেও কিন্তু তারা কিন্তু ওয়ার এক্সট্রিমলি পাওয়ারফুল, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে কিন্তু প্রচন্ড বোলবালা ছিল, হ্যাঁ, হিন্দু বাঙালি। আর তারপরে কিন্তু এই হিন্দু বাঙালিদের মধ্যে রিফর্মিস্টরা সব থেকে বেশি ছিল, বিবেকানন্দ, রামকৃষ্ণ, রাজা রামমোহন রায় এর বাণীগুলো, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর যার একটা ইন্টারন্যাশনাল রিচ ছিল, ঠিক আছে, এবং সেই সময় দেখবে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় থেকে শুরু করে ম্যাক্সিমাম বাঙালি হিন্দুরা কিন্তু খুব পাওয়ারফুল টপ টপ পজিশনে ছিল। এরা কিন্তু সব ইউনিফাইড হয়ে গেল, মানে বেঙ্গলে কিন্তু মডারেটস আর এক্সট্রিমিস্টরা পুরো এক হাতে হাত মিলিয়ে ফেলল, মানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি লেড দি মডারেটস এবং এক্সট্রিমিস্ট ওয়াজ লেড বাই বিপিন চন্দ্র পাল অ্যান্ড অরবিন্দ ঘোষ, এরা কিন্তু হাত মিলিয়ে ফেললো বেঙ্গল, ঠিক আছে। আচ্ছা, এইবার কার্জন কিন্তু ক্যালকুলেট করতে পারেনি যে বাঙালিরা ইরেসপেক্টিভ অফ হিন্দুজ অ্যান্ড মুসলিম, প্রচুর মুসলিমরা, মুসলিম বাঙালিরাও কিন্তু এই স্বরাজ বা স্বদেশী অ্যান্টি পার্টিশনে পার্টিসিপেট তখন করেছিল, হ্যাঁ, বাঙালি যে অ্যাজ এ জাতি বা স্পিকিং ল্যাঙ্গুয়েজ যে এক জায়গায় ইউনিফাইড হয়ে যাবে সেটা কিন্তু কার্জন মিসক্যালকুলেট করে ফেলেছে। ওকে, আচ্ছা, নেক্সট যেটা আমরা পার্টিশন অফ মুভমেন্ট বেঙ্গলটা দেখে নিলাম, এবার অ্যান্টি পার্টিশন মুভমেন্ট 1905 অক্টোবরে অ্যানাউন্স হয়ে গেল পার্টিশন, ঠিক আছে। আমরা এবার দেখে নেবো অ্যান্টি পার্টিশন মুভমেন্ট। অ্যান্টি পার্টিশন মুভমেন্ট তিনজনের আন্ডারে দেখবো, যে মডারেটসরা কি কি করেছিল অ্যান্টি পার্টিশন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কি স্টেপ নিয়েছিল এবং এক্সট্রিমিস্টরা কি স্টেপ নিয়েছিল। দেখো আমি এমন ভাবে পড়াচ্ছি তোমাদের কিন্তু মেইনসেও প্রবলেম হবে না, যদি কারোর অপশনাল পেপার নেওয়া থাকে হিস্ট্রি তাদেরও কিন্তু একদম অসুবিধার হওয়ার কোনো কারণ নেই। আমরা 1 ঘন্টা ক্লাস করছি আর 15 to 30 মিনিটস, আজকে 1.5 ঘন্টার একটি ক্লাস আছে, একটু ধৈর্য ধরে ক্লাস কর, ইউ হ্যাভ টু মেনটেন পেশেন্স, হ্যাঁ। আচ্ছা, হোপফুলি এনজয় করছো, আমি জানি না এনজয় করছো কিনা, অ্যাটলিস্ট আসো ক্লাসে। আচ্ছা, অ্যাটলিস্ট ক্লাসে আছো সেই থেকে বুঝতে পারছি একটু হলেও তোমরা ভালো লাগছে। ফাইন, ফ্যান্টাস্টিক। মডারেটস এর আন্ডারে তাহলে আমরা প্রথমবার দেখছি মডারেটস এর আন্ডারে কিভাবে কি কি পার্টিসিপেশন গুলো নেওয়া হয়েছে, ঠিক আছে। মডারেটস এর আন্ডারে মেইন লিডার কারা ছিল, হ্যাঁ, এস এন ব্যানার্জি, কে কে মিত্র মানে কৃষ্ণ কুমার মিত্র, নরেন্দ্র কুমার সেন এবং পৃথ্বীশ চন্দ্র রায়। এর মধ্যে মেইন ছিল হচ্ছিল এস এন ব্যানার্জি আর কৃষ্ণ কুমার মিত্র, মডারেটস লিডার। এবং তারা কিন্তু আমাদের পার্টিশনটা যদিও 1905-এ হয়েছে, আমাদের কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছিল 1903 থেকে, একদম ঠিক, এস এন ব্যানার্জি স্টার্টে 1903 থেকে কিন্তু আন্দোলন বাংলায় শুরু হয়ে গেছিল এগেইনস্ট দিস পার্টিশন প্ল্যান, কারণ কার্জন মিনিট কিন্তু 1903-এই চলে এসেছিল, হ্যাঁ। এদের অবজেক্টিভ ছিল হচ্ছিল টু ফর্ম এ স্ট্রং পাবলিক ওপিনিয়ন পার্টিশনের এগেইনস্টে। এটা কিন্তু আমরা মডারেটসদের পড়ছি, এক্সট্রিমিস্ট পড়ছি, এবং তারা কিন্তু 3P অ্যাপ্রোচেও বিশ্বাস তখনও করছিল, এবং জন মোরলে ভারতবর্ষের সেক্রেটারি হয়ে আসবে বলে তারা ব্রিটেন তাদেরকে আশ্বস্ত করেছিল, এবং তারা ভাবছিল জন মোরলে যদি সেক্রেটারি অফ স্টেট হয়ে আসে তারা ফেভারেবল কিছু ডিসিশন কিন্তু জন মোরলে দেবে। এবং 7th August 1905 মানে এই পার্টিশন অ্যানাউন্স কবে হয়েছিল, আমরা যে দেখছি পার্টিশন অ্যানাউন্স, আমরা আগের পেজগুলোতেও দেখলাম যে পার্টিশন অ্যানাউন্স কবে হয়েছিল। পার্টিশন কিন্তু এফেক্টিভ হয়ে গেছে 16th October 1903, কিন্তু কার্জন অর্ডার দিয়ে ফেলেছে 20 জুলাই, 20th জুলাই। এবার 20 জুলাইয়ের পর এফেক্টিভ পার্টিসিপেশন হওয়ার আগেই 7th August কিন্তু ক্যালকাটা টাউন হলে একটি মিটিং হয়, সেখানে কিন্তু স্বদেশী ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ এ ন্যাশনাল মুভমেন্ট ফর্মালি।
এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসছে, বিসিএস এও এসছে, যে স্বদেশী আন্দোলন প্রথম কোথায় ডিক্লেয়ার অফিসিয়ালি হয়েছিল। ঠিক আছে, আচ্ছা। ইন দ্য সেম মিটিং বয়কট অ্যাজ এ রেজলিউশন, মানে বিদেশি দ্রব্য বর্জন করো, সেই রেজলিউশনটা কিন্তু পাস হয়। বিদেশি দ্রব্য বলতে দু জায়গা থেকে কিন্তু দ্রব্য মেইন আসতো, একটি ম্যানচেস্টার থেকে ফিনিশ ক্লথস আসতো আর লিভারপুল থেকে নুন আসতো। এইটাও কিন্তু ইউপিএসসির কোশ্চেনে এসছে। হ্যাঁ, 16ই অক্টোবর যেদিন পার্টিশনের দিন, যেদিন বঙ্গভঙ্গ এফেক্টিভ হলো, সেই দিনকার ন্যাশনাল ডে অফ মর্নিং ইন বেঙ্গল ঘোষণা করা হলো। লোকেরা ফাস্ট করলো, মানে উপোস করে থাকলো সেদিন, এবং রান্নাঘরে আগুন জ্বললো না। তারা খালি পায়ে রাস্তায় বেরিয়ে গঙ্গায় স্নান করে রাস্তায় বন্দে মাতরম গান করতে করতে বেরিয়ে পড়লো। এইখানে একটি কোশ্চেন তোমাদের বলছি, ইউপিএসসি আবার একটি কোশ্চেন করেছে, when did বন্দে মাতরম became the theme song of Indian national movement? বন্দে মাতরম কিন্তু এই যে লোকেরা গঙ্গায় স্নান করে 16ই অক্টোবর পার্টিশনের এগেইনস্টে গান শুরু করলো বন্দে মাতরম, এরপর থেকেই কিন্তু বন্দে মাতরমটা থিম সং হয়ে পড়লো। ঠিক আছে, নেক্সট হচ্ছিল এই সময়, এই দিনটাতেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখলো আমার সোনার বাংলা। এটা আমার সোনার বাংলা, এই গানটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখলো, যেটা কিন্তু পরবর্তী সালে 1972 সালে বাংলাদেশ লিবারেশন হওয়ার পর বাংলাদেশ অ্যাডপ্টেড ইট অ্যাজ ইটস ন্যাশনাল সং। ঠিক আছে, ট্যাগর রক্ষাবন্ধন মানে রাখি উৎসব ট্যাগর কিন্তু শুরু করলো, তখন কিন্তু ভাই বোনের জন্য না, ভাই বোনের কনসেপ্ট ছিল, বাট মেইনলি বেঙ্গলি হিন্দুস এবং মুসলিমস এদের মধ্যে কিন্তু রক্ষাবন্ধন স্টার্ট করলো রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্র সুন্দর ত্রিবেদী কিন্তু অরন্ধন আন্দোলন শুরু করলো। অরন্ধন আন্দোলন মানে কোনো রান্নাঘরে কোনো চুলা জ্বলবে না। এস.এন. ব্যানার্জি আর আনন্দমোহন বোস মিলে ওই একদিনে 50,000 টাকা ডোনেশন তুললো স্বদেশী মুভমেন্টটাকে চালানোর জন্য। ঠিক আছে, এই দেখো প্রথমবার, মানে ফর দি ফার্স্ট টাইম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু ইজ বিকামিং এ মাস মুভমেন্ট। এইটা কিন্তু ইউপিএসসি তে অনেকবার জিজ্ঞেস করে, কোন আন্দোলনের পরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস started to connect with the entire mass of India? এর আগে পর্যন্ত কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস খালি ওই চিঠি চাপাটি কিছু এডুকেটেড লোক, ইংলিশে যারা ভালো, এদের নিয়েই কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস চলছিল। মাস মুভমেন্টে কিন্তু এই প্রথম। Partition of Bengal is a historic event, historic blunder made by the Britishers. তা না হলে কিন্তু কংগ্রেস ঘুমিয়ে পড়েছিল না। 50,000 এনসিইআরটি তে লেখা আছে অনির্বাণ, এখন 70,000 কোথায় লেখা আছে আমি তো জানি না, আমি জাস্ট এনসিইআরটি ডেটাটা তোমাদের তুলে ধরছি। ঠিক আছে, আচ্ছা। যদি কারজান পার্টিশন অফ বেঙ্গল না করতো তাহলে কিন্তু এই মানে মুভমেন্টটাই চালু হতো না, কারণ 1885 পর থেকে দেখো ওরা কিন্তু সাকসেসফুলি ব্রিটিশাররা ন্যাশনাল কংগ্রেসকে হ্যান্ডেল করে এসছে, কোনো রকম অসুবিধা হয়নি। ঠিক আছে, আমি বিভিন্ন অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করছি, একটু ভাবো, দেখবে রিলেট করতে পারবে। ফাইন, নেক্সট হচ্ছিল যে অ্যান্টি পার্টিশন মুভমেন্টটা কিন্তু এই যে পার্টিশন অফ বেঙ্গলের এগেনস্টে তিনটে মুভমেন্ট স্টার্ট হলো, কি কি? স্বদেশী আন্দোলন, বয়কট মুভমেন্ট, এই দুটো কিন্তু পার্টিশন অফ বেঙ্গলের ফলে স্টার্ট হলো। এবং পার্টিশন অফ বেঙ্গলের ফলে স্বদেশী আন্দোলন এবং বয়কট কিন্তু ওয়াজ টোটালি এ নন ভায়োলেন্ট মুভমেন্ট। এতে কিন্তু ভায়োলেন্স অ্যাড করা ছিল না, এবং নন ভায়োলেন্স ওয়াজ নট ফার্স্ট ইউজড বাই গান্ধীজি। নন ভায়োলেন্স ওয়াজ ইউজড ফর দি ফার্স্ট টাইম ডিউরিং দিস পিরিয়ড অফ স্বদেশী মুভমেন্ট অ্যান্ড বয়কট মুভমেন্ট। ঠিক আছে, এবং আমি তোমাদের এর পরেও বলবো, গান্ধীর চরখা নিয়ে বলবো, অনেক মিসকনসেপশন রয়েছে, সেটা ক্লিয়ার হয়ে যাবে।
পুনার বম্বেতে তিলক মেইন লিডার ছিল, পাঞ্জাবে অজিত সিং, লালা লাজপত রায়, দিল্লিতে সৈয়দ হায়দার আলী, মাদ্রাসে চিদম্বরম পিল্লাই। ঠিক আছে, পরবর্তী স্লাইডটাতে যাচ্ছি। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কি স্টেপস নিল? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তিনটে সেশন এখানে ইম্পর্টেন্ট। একটি হচ্ছিল 1905, একটি হচ্ছিল 1907-06, আর একটি হচ্ছিল 1907। 1905-এর সেশনে গোখেল প্রেসিডেন্ট ছিল এবং স্বদেশী আর বয়কট মুভমেন্ট ইন বেঙ্গল, বেঙ্গলে খালি স্বদেশী আর বয়কট মুভমেন্টটাকে কিন্তু সাপোর্ট করলো। এক্সট্রিমিস্টরা চাইছিল এটা প্যান ইন্ডিয়া স্প্রেড করতে, এবং তাদের মধ্যে কিন্তু এই সময় ঝগড়াঝাটি লেগে গেছিল এবং তখনই কিন্তু স্প্লিট হয়ে যেত, কিন্তু তখন স্প্লিটটা কোনো মতে ঠেকানো গেছে। 1906 সেশনে দাদাভাই নারোজি প্রেসিডেন্টশিপ করছে এবং 4টে স্পেসিফিক রেজলিউশন নিল: স্বরাজ, স্বদেশী, বয়কট আর ন্যাশনাল এডুকেশন। স্বদেশী ছিল হচ্ছিল এক্সট্রিমিস্ট পলিসি, বয়কট ছিল হচ্ছিল এক্সট্রিমিস্ট এজেন্ডা, ন্যাশনাল এডুকেশন ছিল হচ্ছিল এক্সট্রিমিস্ট এজেন্ডা, আর স্বরাজ ছিল হচ্ছিল মডারেট এজেন্ডা। ঠিক আছে, স্বরাজকে প্রথমবার ডিক্লেয়ার করলো পলিটিক্যাল গোল অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, কিন্তু একটা জিনিসে কিন্তু অস্পষ্টতা থেকে গেল। এই যে স্বরাজের মানে কি, আমি আগেই বলেছি তোমায়, মডারেটসরা স্বরাজটা অন্যরকম ছিল, তারা কলোনিয়াল রুলের আন্ডারে স্বরাজ ডমিনিয়ন স্ট্যাটাস চাইতো, আর এক্সট্রিমিস্টরা চাইতো সম্পূর্ণ স্বাধীনতা। স্বদেশী আন্দোলন, বয়কট মুভমেন্ট মানে কি সেইটা কিন্তু ওয়াজ নট ক্লিয়ারলি স্পেলড আউট, কারণ ডিফারেন্স মারামারি কিন্তু তখনও চলছিল। এবং ফাইনালি 1907-এর সেশনে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফাইনালি আলাদা হয়ে যায়, মানে মডারেটসদের ভার্চুয়ালি তাড়িয়ে দেয়। ঠিক আছে, আচ্ছা, আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের পার্ট পড়লাম, এবার আমরা সব থেকে ইম্পর্টেন্ট এক্সট্রিমিস্ট পার্টটা পড়ে নেবো, অ্যান্টি পার্টিশন মুভমেন্ট। এরা চাইতো স্বরাজ উইথ নো ব্রিটিশ ইনভলভমেন্ট। আত্মশক্তি, আত্মশক্তি মানে সেলফ রিলায়েন্স, এইটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লেন্ড করেছিল এক্সট্রিমিস্টদের। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম আত্মশক্তির কনসেপ্টটা দেয়। বয়কট মুভমেন্ট ওয়াজ অ্যাডপ্টেড, এখানে কিন্তু ফরেন গুডস, ফরেন এডুকেশন ওয়াজ বয়কটেড, এবং কৃষ্ণ কুমার মিত্রর স্বদেশী পত্রিকায়, সঞ্জীবনী পত্রিকায়, এটা স্বদেশী লেখা আছে, 3rd July 1905-এ বয়কট ওয়াজ ফার্স্ট সাজেস্টেড। এইটা কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যেই আছে। বয়কট ওয়াজ ফার্স্ট সাজেস্টেড বাই কৃষ্ণ কুমার মিত্র সঞ্জীবনী। স্বদেশীর এইখানে চরখার কনসেপ্ট, তখনই কিন্তু চরখার কনসেপ্টটা এমার্জ করলো যে ফরেন যে ক্লোথ আছে সেইটা বর্জন করো এবং বাড়িতে বাড়িতে স্পিনিং হুইল, চরখা লাগাও এবং সেই দিয়ে কিন্তু কাপড় তৈরি করো। এবং চরকাটা কিন্তু এমার্জড অ্যাজ দি ফার্স্ট সিম্বল অফ ইন্ডিয়ার সেলফ সাফিসিয়েন্সি। এই কোশ্চেনটা কিন্তু মনে রাখো, which became the first symbol of India's self-sufficiency during Indian national movement? উত্তরটা হচ্ছিল চরকা, এবং চরকাটা কিন্তু প্রথম আমাদের গান্ধীজি কিন্তু প্রথম দেয়। ঠিক আছে, চরকাটা কিন্তু প্রথম আমাদের এই স্বদেশী আন্দোলন সময় এসছে। আচ্ছা, একটি কোশ্চেন এসছে, দেখি কি কোশ্চেন জিজ্ঞেস করেছে। আইএনসি স্প্লিটের সময় প্রেসিডেন্ট কি রাজবিহারী? কে উত্তর দেবে? আইএনসি স্প্লিট 1907, কে কংগ্রেস প্রেসিডেন্ট ছিল? আইএনসি প্রেসিডেন্ট ডিউরিং 1907। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, একদম ঠিক। 1907-এ রাসবিহারী ঘোষ এবং 1908-এও রাসবিহারী ঘোষ। রাসবিহারী ঘোষ 1907, 1908 হচ্ছে হলো রাসবিহারী ঘোষ। 1907, 1908 রাসবিহারী ঘোষ। ঠিক আছে, মাথায় থাকবে। আচ্ছা, ওকে, ফাইন। নেক্সট হচ্ছিল লিডার্স কারা কারা ছিল। লাল বাল পাল একদিকে আর অরবিন্দ ঘোষ একদিকে। প্যাসিভ রেসিস্টেন্সের কনসেপ্টটা প্রথম দেয় বিপিন চন্দ্র পাল, এটাও কিন্তু পরীক্ষার একটি প্রশ্ন। প্যাসিভ রেসিস্টেন্স মানে ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে মানে
আন্ডারে কোনো চাকরি করব না বা কোনো রকম সার্ভিস দেব না। প্যাসিভ রেসিস্টেন্স মানে রিফিউজাল টু রেন্ডার এনি সার্ভিস টু ব্রিটিশ। এই সম্বন্ধে কিন্তু একটি কথা আছে যে আমাদের কনস্টেবল, চৌকিদার, ডেপুটি কালেক্টর, মুন্সিফ, ক্লার্ক, সিপাই প্রত্যেকে যদি রেজিগনেশন দেয় তাহলে একটাও পাউডার কিংবা শটের কোনো দরকার নেই, আমাদের স্বাধীনতা কিন্তু এমনি চলে আসবে। এই প্যাসিভ রেসিস্টেন্সের সময় এই উক্তিটি কিন্তু ইম্পর্টেন্ট। নট এ সিঙ্গেল শট উইল বি ফায়ার্ড। অরবিন্দ ঘোষ তখন বন্দে মাতরমে বলে একটি আর্টিকেল সিরিজ বার করে এবং যেখানে কিন্তু আনজাস্ট লজ এর প্রতি সে প্রোটেস্ট করতে প্রত্যেককে বলে। এই ইভেন্ট গুলো হতো পাবলিক বার্নিং অফ ক্লথ, ফরেন গুডস যারা সেল করতো, এইটা ইম্পর্টেন্ট। চুড়ি, মহিলারা কিন্তু ফরেন মেড চুড়ি পরতে রিফিউজ করলো, তখন কিন্তু চুড়িটাও ফরেন থেকে আসতো, ঠিক আছে। এর ফলে কি হলো জানো তো, এই অ্যান্টি পার্টিশন, অ্যান্টি পার্টিশন মুভমেন্টের ফলে কি হলো, ব্রিটিশাররা যেটা মানে সব থেকে ভয় পাচ্ছিল সেই ব্যাপারটাই হলো। এই অ্যান্টি পার্টিশন মুভমেন্ট কিন্তু পার্টিশন অফ বেঙ্গলের পরে বাংলায় সীমিত থাকতো। তারপরেই শাখা শাখা পলা পড়া স্টার্ট হলো। একদম ঠিক বলেছো অনির্বাণ, একদম অনির্বাণ ঠিক বলেছো। যদিও শাখা পলা অনেক আগে থাকতেই পড়ার চল, সেই সময়টা আরো ইনক্রিজ করে গেল। পার্টিশন অফ বেঙ্গলে কার্জন যেটা বুঝতে পারেনি, কার্জন ভেবেছিল এই পার্টিশন অফ বেঙ্গলটা কিন্তু বাংলা অব্দি সীমিত থাকবে, উইল বি কনফাইন্ড টু বেঙ্গল, সেইটা কিন্তু কার্জন ভেবেছিল। বাট পার্টিশনের পরে প্রথম ইনিশিয়াল ইয়ার্সে কিন্তু পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ দ্য এজেন্ডা, যে বাংলাকে ভাগ করা কিন্তু ক্যান্সেল করতে হবে। তারপরে এজেন্ডাটা শিফট হয়ে যায় কিসে, স্বরাজ। স্বরাজ মানে ন্যাশনাল মুভমেন্ট। এটা কিন্তু একটা ন্যাশনাল মুভমেন্টে একদম স্নোবল করে। কিসের জন্য স্নোবল করে? ফর দি স্বদেশী অ্যান্ড বয়কট মুভমেন্টস। এইটা কিন্তু কার্জন মিসক্যালকুলেশন করে ফেলেছে, ঠিক আছে। আচ্ছা, এইটাই আমি লাস্ট পয়েন্টটি, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিকেম দি এজেন্ডা ফ্রম পার্টিশন অফ বেঙ্গল অ্যান্ড স্বরাজ অ্যাজ দি ন্যাশনাল। তাহলে এক্সট্রিমিস্টদের মুভমেন্টের আন্ডারে কিন্তু খুব বড় অ্যাচিভমেন্ট এই পার্টটি। আচ্ছা, নেক্সট দেখো, তখন কিন্তু ইকোনমি অ্যান্ড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বেঙ্গল কেমিক্যাল তখন সেট আপ করে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। বঙ্গলক্ষ্মী কটন মিল, মোহিনী মিল, বেলঘড়িয়াতে আছে মোহিনী মিল, বঙ্গলক্ষ্মী কটন মিল শ্রীরামপুরে, ক্যালকাটা পটারিস, ন্যাশনাল ট্রেনারি, অনেক ছোট ছোট সাবান, ম্যাচিসের ফ্যাক্টরি, স্বদেশী ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু এই সময়টায় গজিয়ে ওঠে। ন্যাশনাল কালচারের ক্ষেত্রে ন্যাশনালিস্ট লিটারেচার বাই বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, ট্যাগোর, বিভিন্ন প্লেস, পোয়েট্রি, আমরা কিন্তু আগামীকালের সেশনে এই ব্যাপারে আরো বেশি পড়বো। যাত্রাপালা, যাত্রাপালা এবং জারি গান, এই দুটো কিন্তু ইউপিএসসির প্রশ্নে এসেছিল। এই জারি গানটা ইউপিএসসি তে এসেছিল। এই জারি গান কিন্তু গ্রাম বাংলায় তখন যাত্রাপালা জরি গান হতো। সেই জরি গান আর যাত্রাপালার থ্রু থেকে কিন্তু এই স্বদেশী আন্দোলনের ভাবনা এই স্বদেশী আন্দোলনের ভাবনা গ্রাম বাংলায় ছড়িয়ে পড়ল। সেই সময়কার লেখা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি, ঠাকুমার ঝুলি কিন্তু দক্ষিণারঞ্জন মজুমদার সেই সময়টায় লিখেছিল, যাতে ফরেন কোনো বই না পড়তে হয়, বাংলার এই গল্পগাথা ঠাকুমার ঝুলি সেই সময়টায় লেখা হয়। অবনীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একটি প্রশ্ন এসেছিল, এইটাকে বলা হয় রিভাইভালিস্ট পেইন্টিং। রিভাইভালিস্ট পেইন্টিং বলা হয়, মানে ভারতীয় কালচারের পেইন্টিং কিন্তু এই সময়টায় পার্টিকুলারলি অবনীন্দ্রনাথ মুঘল এবং রাজপুত এবং অজন্তা পেইন্টিং এর থেকে ইন্সপিরেশন নিয়ে অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এইগুলো আঁকা শুরু করলো।
তিলক, গণপতি এবং শিবাজি ফেস্টিভ্যাল স্টার্ট করলো এবং 1905-এ ন্যাশনাল এডুকেশনের তরফ থেকে কার্লাইল সার্কুলার এসছে, আমি তোমাদের বলেছি। কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি নেওয়া হলো যেখানে বাংলায় ট্রেনিং দেওয়া, স্পেশালি এটা হলো গিয়ে ইস্ট বেঙ্গলে। বেঙ্গলি স্কুলস অনেকগুলো কিন্তু খুলে ফেলা হলো। এবং আমরা এর পরে পড়ে নেব নিউজ পেপার জার্নালস এর মধ্যে এই কটা ইম্পর্টেন্ট। আগামীকাল আরো বেশি করে এই নিউজ পেপার জার্নালস এর মধ্যে আমরা ঢুকে পড়বো। সঞ্জীবনী কিন্তু কৃষ্ণ কুমার মিত্র দেয়, বিপিন চন্দ্র পাল হচ্ছিল নিউ ইন্ডিয়া, বেঙ্গলি হচ্ছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জি। বন্দে মাতরম নিউজ পেপার বা জার্নালটি কিন্তু, এটা কিন্তু নিউজ পেপার না, আর্টিকেলস, এ সিরিজ অফ আর্টিকেলস অরবিন্দ ঘোষ বার করত। সন্ধ্যা বার করেছিল ব্রহ্ম মাধব উপাধ্যায় এবং বিবেকানন্দর ভাই ভূপেন্দ্রনাথ দত্ত যুগান্তর। ঠিক আছে, একদম ঠিক। আনন্দ মঠ ফট সব এই কিন্তু এক্সট্রিমিস্ট পিরিয়ডে অ্যারাইজ করে। সো মোটামুটি একটা আইডিয়া পেলে আজকে ফার্স্ট সেশনে, মোটামুটি পার্টিশন অফ বেঙ্গল অব্দি একটা আইডিয়া পেলে। আচ্ছা, এইবার আমরা তোমাদের কয়েকটি এমসিকিউ তে নিয়ে যাচ্ছি, দেখো কত ইজি এমসিকিউস গুলো আসে। আমি ডব্লিউবিসিএস এর এমসিকিউ তে নিয়ে যাচ্ছি। যারা লাস্ট ল্যাপে আছো, প্রায় 1 ঘন্টা 20 মিনিট ক্লাস হয়েছে, অধৈর্য হয়েও না। হ্যাঁ, দেখো 1 পেজার সম্বন্ধে অনেকেই ফোন করছো, আমি একটা ক্লাস নেব 1 পেজার। সো ওয়েট টিল দ্যাট টাইম, মনীষা। দাঁড়াও 1 সেকেন্ড, এগুলো সব আইএএস এর কোশ্চেন। আইএএস এর কোশ্চেনও আজকে করবো, আরো আধ ঘন্টার সেশন আছে, একটু ধৈর্য ধরে করো, চলে যাও না। আচ্ছা, 1 নম্বর প্রশ্নটি তোমাদের স্ক্রিনে আছে, দেখো ডব্লিউবিসিএস মেইনস এর কোশ্চেন জিজ্ঞেস করছি। প্রশ্নটা লিখে এবিসিডি উত্তরটা দেবে, প্রশ্নটা লিখে উত্তরটা দেবে। আচ্ছা, এই কোশ্চেনটা আমার তোমাদেরকে জিজ্ঞেস করাই উচিত হয়নি, এই কোশ্চেনটা আমাকে জিজ্ঞেস করাই উচিত হয়নি, কারণ আমি সুরাট স্প্লিট কিন্তু তোমাদের আজকে পড়াইনি, এইটা আগামীকালের সেশনে থাকবে। যদিও আমি এই আনসারটা দিয়ে দিচ্ছি, উত্তরটি হচ্ছিল বি। তখন কিন্তু প্রেসিডেন্ট কে হবে সেইটা নিয়ে কিন্তু ঝামেলা লেগে গেছিল। হ্যাঁ, ঝামেলা কেন লেগেছিল, বা যারা এক্সট্রিমিস্ট তারা কিন্তু মেইনলি চেয়েছিল যে এক্সট্রিমিস্টদের তরফ থেকে কিন্তু তিলক কিংবা লালা লাজপত রায়কে তারা প্রেসিডেন্ট করতে চেয়েছিল, কিন্তু মডারেটসরা কিন্তু তাতে রাজি হয়নি। এবং তারপরে কিন্তু 1906-এ তোমরা জানো, 1905-এ গোখেল এবং 1907-এ রাসবিহারী বোসকে তখন কিন্তু ঘোষকে কিন্তু তখন প্রেসিডেন্ট করা। হ্যাঁ, ফিরোজ শাহ মেহতা 1907 একটু আগে পড়লাম তো, 1907 তো একটু আগে পড়লাম। দেখো, মডারেটসরা কিন্তু নারোজিকে চেয়েছিল, দাদাভাই নারোজিকেই চেয়েছিল, আর এক্সট্রিমিস্টরা চেয়েছিল তিলক কিংবা লালা লাজপত রায়। ঠিক আছে, হ্যাঁ, তো এই টাসেলের জন্য কিন্তু মেইন স্প্লিটটা হয়ে যায়। নেক্সট 2 নম্বর, ভেরি গুড, ভেরি গুড। সি নম্বরটি কিন্তু আমাদের আনসার। 4টে রেজলিউশন, বয়কট স্বদেশী, ন্যাশনাল এডুকেশন, সেলফ গভর্নমেন্ট মানে স্বরাজ,
এইটা হচ্ছিল স্বরাজ। হ্যাঁ, এই চারটে রেজলিউশন কিন্তু আইএনসি 1906 এ নেওয়া হয়েছে। ভেরি গুড। আচ্ছা, নিও ন্যাশনালিস্ট কাদের বলা হতো? নিও ন্যাশনালিস্ট কাদের বলা হতো? এইটা তোমরা পড়োনি, আমি হ্যাঁ, এক্সট্রিমলি ওয়েল এক্সট্রিমিস্টদের কিন্তু নিও ন্যাশনালিস্ট বলা হতো। তাহলে তিনটে কোশ্চেনের মধ্যে দুটো কোশ্চেন সঠিক উত্তর দিলে এখন অবধি প্রথম কোশ্চেনটা জাস্ট খালি পড়ানো। নিও ন্যাশনালিস্ট মানে কি? ঠিক আছে, নিও ন্যাশনালিস্ট এই ভেরি গুড কোশ্চেন। মানে আমি জানি না তোমরা কজন ইউরোপ আর নর্থ আমেরিকার ইতিহাস ইয়ে রাখো। এই টার্মটা কিন্তু ইউরোপ এবং নর্থ আমেরিকার থেকে ইতিহাস থেকে কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে, এরা কিন্তু ন্যাশনালিস্ট রেসিস্টেন্স টু গ্লোবাল লিবারালিজম। নিও ন্যাশনালিজম মানে কি, তিনটে টাইপের মানে মেইনলি ন্যাশনালিজম হয়। ঠিক আছে, এবং তার মধ্যে নিও ন্যাশনালিজম মানে যেগুলো হচ্ছে হলো রিলেটিভলি নতুন। হ্যাঁ, রিলেটিভলি নতুন এবং রাইট উইং। ঠিক আছে, রাইট উইং যারা নেটিভ রুল মানে সেলফ রুল এইগুলোতে বিশ্বাস করে তাদের বলা হয় নিও ন্যাশনালিস্ট। এইটা কিন্তু রাইজ করেছিল ইউরোপ এবং নর্থ আমেরিকা। ঠিক আছে, এইটা রাইজ করে কিন্তু ইউরোপ এবং নর্থ আমেরিকায়। ওকে, আচ্ছা, মানে নিও মানে হচ্ছিল এইটা, মানে হচ্ছিল সেলফ রুল। এইটা প্লেন অ্যান্ড কথা হচ্ছিল সেলফ রুল। হ্যাঁ, আচ্ছা, নেক্সট ইয়েটা 4 নম্বর প্রশ্নটি দেখো, উত্তর দেওয়ার চেষ্টা করো। ক্রোনোলজিক্যাল অর্ডারে অ্যারেঞ্জ করতে বলা আছে, মানে কোনটা প্রথম তারপরে কোনটা এসছে। ভেরি গুড, সবাই বি উত্তর দিচ্ছে। 1 2 3 4 ইজ দ্য রাইট সিকোয়েন্স। আমি তোমাদের একটি ডেটা পয়েন্ট দেখাচ্ছি, এই দেখো ডেটা পয়েন্ট। পার্টিশন অফ বেঙ্গল হচ্ছিল অক্টোবর 1905, বারাণসী সেশন হচ্ছিল ডিসেম্বর, প্রত্যেকটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশন ডিসেম্বরেই হতো। ঠিক আছে, ক্যালকাটা সেশন কবে হয়েছে? 26শে ডিসেম্বর 1906। ফাউন্ডেশন অফ মুসলিম লীগ 30শে ডিসেম্বর 1906। ঠিক আছে, আমি তোমাদের বলছিলাম না ডেটস গুলো অনেক সময় একটু ইম্পর্টেন্ট হয়ে যায় ডাব্লিউবিসিএস মাঝে মধ্যেই, কিন্তু এই প্রশ্নটা হোপফুলি 2019-এই এসেছিল। 2019-এর মেইনস যারা দিয়েছো দেখবে এই প্রশ্নটা কিন্তু ছিল। তার মানে প্লেন অ্যান্ড সিকোয়েন্স 1 2 3 4 হবে হচ্ছিল এটা সিকোয়েন্স। 1 2 3 4 মানে আনসার হচ্ছিল এই। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখো 5 নম্বর কোশ্চেনটি। দুটো নতুন প্রভিন্স কি কি ছিল? একটু আগেই পড়ালাম। দুখানা নতুন প্রভিন্স, ইস্ট বেঙ্গল আর আসাম তো একটা প্রভিন্সের মধ্যেই ছিল। ভেরি গুড, যারা এই উত্তর দিচ্ছ একদম সঠিক। ইস্ট বেঙ্গল একদিকে আর ইউনিফাইড বেঙ্গল আরেকদিকে। ঠিক আছে, ভেরি গুড। 6 নম্বর প্রশ্ন, যুগান্তর বসুমতী এডিটর কে ছিল? যুগান্তর বসুমতীর এডিটর কে ছিল? ভেরি গুড, নব অনির্বাণ, খুব সুন্দর। আজহারউদ্দিন একটু ভাবো, রাকেশ সুবায়ন হাবিব একটু ভাবো, বারীন্দ্র ঘোষ কিন্তু ছিল যুগান্তর এবং বসুমতীর এডিটর। একদম সঠিক, যারা এই উত্তর দিচ্ছ একদম সঠিক। 7 নম্বর, সঞ্জীবনী পাবলিশড বাই, একটু আগে বলেছি সঞ্জীবনী কে পাবলিশ করতো? বয়কট প্রথম উল্লেখ এই সঞ্জীবনী নিউজ পেপারে একদম কৃষ্ণ কুমার মিত্র। ঠিক আছে,
8 নম্বরটা দেখো সন্ধ্যা, এই পিরিয়ডিক্যাল পাবলিশড বাই কে? সন্ধ্যা পিরিয়ডিক্যালটি কে পাবলিশ করেছে? ভেরি গুড, ভেরি গুড, এক্সট্রিমলি ওয়েল। সন্ধ্যা পিরিয়ডিক্যালটি কিন্তু ব্রহ্মবান্ধব উপাধ্যায়, ব্রহ্মবান্ধব উপাধ্যায় সন্ধ্যা পিরিয়ডিক্যালটি, একদম সঠিক, ভেরি গুড। 9 নম্বর অ্যান্টি সার্কুলার সোসাইটি, নতুন জিনিস তোমরা পেয়েছো, অ্যান্টি সার্কুলার সোসাইটি নতুন জিনিস। আমাদের এই ক্লাসটা আজকে হয়নি, যদিও সিক্রেট সোসাইটি গুলো পড়ানো হয়নি, তবুও আমি জিজ্ঞেস করছি। এইটা কিন্তু সচিন্দ্র প্রসাদ বসু, সচিন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি ফর্ম করে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখো, এইটা দেখো, স্বদেশ বান্ধব সমিতি কে ফর্ম করেছে? খুব কমন কোশ্চেন, স্বদেশ বান্ধব সমিতি, খুব কমন কোশ্চেন। অনির্বাণ, ঠিক করে বলো। সৌরভ, এক্সট্রিমলি ওয়েল ডান। অশ্বিনী কুমার দত্ত, অশ্বিনী কুমার দত্ত, কামারুন, একদম ঠিক বলেছো। আচ্ছা, 11 নম্বর ইন্ডিয়ান সোশিওলজিস্ট কে পাবলিশ করত? ইন্ডিয়ান সোশিওলজিস্ট কে পাবলিশ করত? একদম ঠিক, শ্যামজি কৃষ্ণ বর্মা। এটা কিন্তু বিদেশ থেকে পাবলিশন হতো। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী কোশ্চেন তোমাদের ইয়েতে দিচ্ছি, মুসলিম লীগ ইনিশিয়ালি কে ফ্লোট করেছিল? মুসলিম লীগ ইনিশিয়ালি কে ফ্লোট করেছে? আহা, সুবায়ন সরকার। ইনিশিয়ালি ফ্লোট কে করেছিল মুসলিম লীগ? মৃগাঙ্ক, সঠিক উত্তর, নবাব সলিমুল্লাহ। নবাব সলিমুল্লাহ কিন্তু প্রথম মুসলিম লীগ ফ্লোট করে, ঠিক আছে? আচ্ছা, তা মোটামুটি দেখলে বিসিএস এর কি মেইনস এর কোশ্চেন গুলো খুব একটা কঠিন। আমি তোমাদের সুরাট স্প্লিট পড়াইনি আর সিক্রেট সোসাইটি গুলো পড়াইনি বলে তোমরা কয়েকটি আর মানে নিউজ পেপার জার্নাল গুলো ডিটেলসে, ফ্লোট মানে প্রথম আইডিয়াটা ফ্লোট করেছিল, ঠিক আছে? নট অনলি আইডিয়া, সংস্থাটি একটি ছোট প্রথম করে নবাব সলিমুল্লাহ, হ্যাঁ, অফ ঢাকা, ঢাকার নবাব ছিল, ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি দেখো বিসিএস এর কোশ্চেন্স গুলো কিন্তু খুব একটা টাফ হয় না। মানে তোমরা যদি একটুখানি পড়ে যাও, মানে এরিয়াস গুলো, কোশ্চেন্স গুলোর এরিয়া গুলো দেখো, আমি যে প্রথমে বলেছিলাম সেই এরিয়া থেকে কিন্তু, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকই, 1 লাখ পাউন্ড নিয়েছিলেন, একদম ঠিক, 1 লাখ পাউন্ড নিয়েছিলেন। সো হোপফুলি সেশনটি তোমাদের ঠিকঠাক লেগেছে, হোপফুলি সেশনটি ঠিকঠাক লেগেছে। আমরা কিন্তু আজকে এই পার্টটা পড়ে নিয়েছি, আজকে এই পার্টটা কমপ্লিট করেছি, আজকে এই পার্টটা কিন্তু কমপ্লিট করিনি, আমরা এই পার্টটা কিন্তু কমপ্লিট করেছি, আমরা স্বদেশী বয়কট মুভমেন্টটা কমপ্লিট করেছি। আর আমরা কিন্তু একমাত্র 1, 2 এবং 3টে পার্ট আজকে কমপ্লিট করেছি, ঠিক আছে? আগামীকাল রিমেইনিং পার্ট গুলো, পার্সোনালিটি, নিউজ পেপার 1, গভর্নর জেনারেল, মুসলিম লীগ, সুরাট স্প্লিট, আগামীকাল আমরা দেখে নেব, ঠিক আছে? সো গুড নাইট, থ্যাংকস এভরিওয়ান ফর জয়নিং। আচ্ছা, একটা জিনিস বলি, এই পরে, ক্লাসের পর কেউ যদি কোনো ডাউটস থাকে, আমি 1 ঘন্টা ফ্রি থাকবো, আমাকে কিন্তু কল করতে পারো। গুড নাইট।